ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা হিসেবে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। যুদ্ধবন্ধে বুধবার কাতারে পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে 1100 কেজি আম্রপলি এবং হাড়িভাঙা জাতের আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে আমগুলো শুভেচ্ছা উপহার হিসেবে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস ও আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে পাঠানো হয়েছে। কলকাতা উপদূতাবাসে 100টি কার্টুনে 5 কেজি করে 500 কেজি এবং ত্রিপুরার সহকারী দূতাবাসে 150টি কার্টুনে 5 কেজি করে 600 কেজি আম পাঠানো হয়েছে। শুভেন্দু অধিকারী ও মানিক সাহার জন্য পাঠানো হয়েছে 100 কেজি করে আম। বাকি আম রাজ্য দুটির স্বনামধন্য ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠানো হবে। ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার দেশটির 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। এদিন ভারতের বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন ধীরাজ। প্রায় 40 বছরের সামরিক জীবনে একজন স্পষ্টভাষী ট্যাঙ্কম্যান হিসেবে সুপরিচিত ধীরাজ। বিদায়ী সেনাপ্রধানের সময়ে তিনি প্রধান স্ট্রাইক কমান্ড সুদর্শন চক্র কোরের উপসেনাপ্রধান ছিলেন। সেনাপ্রধানের পাশাপাশি ভারতের সামরিক বাহিনীর শীর্ষ ও কমান্ড স্তরেও কিছু রদবদল হয়েছে। নতুন সহসেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈনকে। এছাড়াও ভারতীয় সহ বিমান বাহিনী প্রধান করা হয়েছে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে হরমুজ প্রণালীতে নৌ চলাচল সচল রাখার গুরুত্ব তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিবৃতি দিয়ে মোদী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কূটনৈতিক আলোচনার অগ্রগতিকে তিনি স্বাগত জানিয়েছেন। আশাবাদ জানিয়েছেন দুই দেশের শান্তি প্রচেষ্টায় আগামী দিনে মধ্যপ্রাচ্যে স্থায়ী ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা হবে। উল্লেখ্য, ভারতের অর্থনীতির জন্য হরমুজ প্রণালী জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় 40% এবং গ্যাসের প্রায় অর্ধেক হরমুজ প্রণালী দিয়েই আনা হয়। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে 6.0 মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে 1:45টার দিকে ক্যালিফোর্নিয়ার উপসাগরীয় এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূকম্পটির কেন্দ্র ছিল এল প্রোগ্রেসো শহর থেকে প্রায় 75 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠে প্রায় 10 কিলোমিটার গভীরে। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলেই ভূমিকম্প বেড়েছে। কয়েকদিন আগে ভেনেজুয়েলায় 39 সেকেন্ডের মধ্যে 7.2 এবং 7.5 মাত্রার দুটি ভূমিকম্প হয়। এতে ওই দেশে প্রায় 2000 মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। 6-3 ভোটের এমন রায় দিয়েছেন দেশটির বিচারপতিরা। প্রধান বিচারপতি জন রবার্টস বলেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী অবৈধভাবে বা অস্থায়ীভাবে অবস্থানকারী বাবা মায়ের সন্তানরা জন্মের সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিক। উল্লেখ্য, নির্বাহী আদেশে আমেরিকার জন্মসূত্রের নাগরিকত্ব সীমিত করতে নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের যুক্তি ছিল, অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানরা সংবিধানের 14তম সংশোধনীতে উল্লেখিত যুক্তরাষ্ট্রের এখতিয়ারের অধীনেই পড়ে না। দেশটির সুপ্রিম কোর্ট সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে, সিদ্ধান্ত দিয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশ সংবিধানের 14তম সংশোধনীর পরিপন্থী। অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। বুধবার জেরুজালেম গভর্নরেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে বেশ কিছু কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারী দলবদ্ধভাবে আল আকসা মসজিদ চত্বরে ও চারপাশের আঙিনায় প্রবেশ করে। সেখানে বিতর্কিত ও উস্কানিমূলক টহল দেয়, তাদের নিজস্ব ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালন করে। ইসরায়েলি সশস্ত্র বাহিনী চারপাশে অবস্থান নিয়ে তাদের নিরাপত্তা দিয়ে সাধারণ ফিলিস্তিনিদের উপাসনায় বাধা সৃষ্টি করে। মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম এই ধর্মস্থানে ইসরায়েলিদের এমন ধারাবাহিক উস্কানির কারণে নতুন করে বড় সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা সম্পূর্ণ বা শতভাগ প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ নেয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি গণমাধ্যম গ্যালেই ইসরায়েল রেডিওকে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী এলি কোহেন। তিনি জানান, গাজার প্রায় 70% এলাকা ইসরায়েলের কবজায় আছে। তেল আবিব ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে গাজায় মাথা চাড়া দিয়ে ওঠার কোনো সুযোগই দেবে না। হামাসকে বিলুপ্ত করতেই ইসরায়েল গাজার শতভাগ নিয়ন্ত্রণ নেবে। ইসরায়েলের জন্য বরাদ্দকৃত $330 কোটি মার্কিন সহায়তা বন্ধ করতে একটি বিল পাশ করা নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টিতে চরম বিভক্তি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নিজ নিজ বিবেক অনুযায়ী ভোট দিতে সদস্যদের পরামর্শ দিয়েছেন দলের শীর্ষ নেতারা। কংগ্রেসের দীর্ঘদিনের অভিজ্ঞ সদস্য বেনি থমসন দ্য হিল পত্রিকাকে জানিয়েছেন, মার্কিন আইনসভায় ইসরায়েলকে নিয়ে এই ধরনের উত্তপ্ত বিতর্ক তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখেননি। আইন প্রণেতা রাশিদা তলাইব জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যে প্রস্তাবের উপর প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডেমোক্র্যাটদের এই গভীর ফাটল এবং সাধারণ রিপাবলিকান সদস্যদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষভাবে আলোচনা করবেন, বিষয়টি জানেন এমন একজন কূটনৈতিক বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কূটনীতিক বলেছেন, বুধবার ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তারা কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কারিগরি আলোচনায় বসবেন। তবে ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের দুই বিশেষ প্রতিনিধি জারেড কুশনার ও স্টিভ উইটকফ অংশ নেবেন না। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিরা সরাসরি বৈঠক করবেন। তখন ইরানের নেতারা ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছিলেন। কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না, আবারও এই প্রত্যয় ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে সুরক্ষিত রাখার প্রয়োজনে আবারও ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়াবেন। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 14কে বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, তারা নিজেদের প্রচেষ্টায় পরমাণু বোমার বড় বিপদ থেকে দেশকে রক্ষা করেছেন। উল্লেখ্য, গেল 18 জুন থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি সমঝোতা স্মারক কার্যকর হয়েছে। শুরু থেকে এই শান্তি চুক্তির তীব্র বিরোধিতা করছে ইসরায়েল। ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েল। জেরুজালেম জেলা পুলিশ গত 9 জুন তাকে আটক করে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই মার্কিন নাগরিকের বয়স মাত্র 20 বছর। তিনি তেহরানের সঙ্গে যুক্ত একজনের সঙ্গে ডিজিটাল যোগাযোগ করতেন। ওই ব্যক্তির কাছে ইসরায়েলের সংবেদনশীল তথ্য ও ছবি সরবরাহ করে শত শত ডলার পারিশ্রমিক নিতেন। আগামী কয়েকদিনের মধ্যেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠন করা হবে। এই স্পর্শকাতর আটকের বিষয়ে ইসরায়েলে মার্কিন দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। জার্মানিতে তীব্র তাপপ্রবাহে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে নদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ে গোসল করতে কিংবা সাঁতার কাটতে নেমে 30 জন মারা গেছেন। এখনও কয়েকজন নিখোঁজ আছেন। অন্যদিকে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে অতিরিক্ত প্রায় 1000 মানুষ মারা গেছেন। নিহতদের মধ্যে বড় অংশই 65 বছরের বেশি বয়সী। অন্যদিকে বুধবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসে অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে সেদেশে 1028 জন মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাম্প্রতিক তাপপ্রবাহে মাত্র কয়েক সপ্তাহেই ইউরোপে 1300 জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। সামনের গ্রীষ্মগুলোতে তাপমাত্রা আরও অসহনীয় হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।